একদম অল্প টাইমের মধ্যে আপনাদের কাছে আজকে একটা নতুন রেসিপি দেখাবো। সেটা হচ্ছে আমি আজকে দেখাবো গোবিন্দভোগের পায়েস। তো প্রথমে আমি গোবিন্দভোগের পায়েসের জন্য দেখুন আমি এটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, যাতে করে একটু সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। গোবিন্দভোগ যদিও একটু আমরা সবাই জানি একটু শক্ত টাইপের হয়, ভিজিয়ে রাখলে পারে সহজে গলে যাবে বা নরম হয়ে যাবে। তার জন্য নিয়ে নিয়েছি দেখুন এখানে 1 কেজি পরিমাণের দুধ। তবে এটা আমি বেশিরভাগটা দেবো, কম ভাগটা রেখে দেবো। কিশমিশ নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। পায়েসটা সুগন্ধি আসার জন্য এখানে কয়েকটা পরিমাণে দেখতে পাচ্ছেন গরম মশলা নিয়েছি। এই পায়েস রান্নাটা আপনাদের সাথে ইন্ডাকশান ওভেনেই করে দেখাবো। আমি বেশিরভাগ ইন্ডাকশান ওভেনেই রান্না করি। হ্যাঁ, ইন্ডাকশান ওভেনের সুইচটা দিয়েছি, কিন্তু কড়াটা এখনও গরম হয় না। আর এখানে যেহেতু 1 কেজি লিটারের দুধ, আমি ঢালতে গিয়ে যদি পড়ে যাওয়ার চান্স থাকে, সেই কারণে আমি কড়াইয়ের মধ্যে রেখেই আমি দুধটা ঢেলে নিলাম। এখানে দুধটা নিয়েছি 70%, মানে 30% আমি রেখে দিয়েছি। খুব গাঢ় দুধ, আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে জল অ্যাড করতে পারেন বা পানি অ্যাড করতে পারেন। আর এটার মধ্যে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করেছি, 30% আমি রেখে দিয়েছি। বেশিরভাগটাই কিন্তু আমি দিয়ে নিচ্ছি, এরপরেও আমি অনেকটাই অ্যাড করে নিয়েছি। বেশি দুধ থাকলে পারে গাঢ় দুধ, আমার মাদার ডেয়ারি জানি অনেকটা গাঢ়ই হয়। আর যেহেতু আমার চালটাকে ফোটাতে হবে, ফোটাতে গেলে ওই অল্প পরিমাণে দুধটার মধ্যে দিলে পারে লাগবে না, মানে সময় লাগবে। তার উপরে দুধটা চালটা বেশি ফুটবেও না, দুধটা মরে যাবে। সেই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে অ্যাড করলাম পানি। আপনাদের চালের মানে পরিমাপ অনুযায়ী কিন্তু আপনারা সেইভাবেই দুধ আর পানি নেবেন। আচ্ছা, দুধটা ফোটার সাথে সাথে আমি এখানে দেখতে পেলেন না, আমি ওভেনটা অন করে দিয়েছি, একদম হাই স্টিমে দিয়েছি। আর এখানে আমি তার সাথে 4টে নিয়ে নিলাম তেজপাতা আর গরম মশলা। একটু আপনারা চাইলে একটু থেতো করে নিতে পারেন, বা আমি একটু ছিঁড়ে নিয়েছিলাম হাত থেকে, সেইগুলো আমি দিয়ে নিয়েছি। চালটা যখন ফুটে আসবে, দুধটা যখন ফুটে আসবে তখন চালটা দিয়ে নেবেন। চালের মধ্যে যে আমি ভালো করে গোবিন্দভোগ চালটা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে ভিজোতে দিয়েছিলাম। আর সেই ক্ষেত্রে দেখুন আমি আগে পানিটা ফেলে দিলাম, একদম শুকনো করে, একদম সব পানিটা আমি ফেলে দিলাম। দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি পানিগুলো নিংড়ে দিয়ে তারপর আমি চালটা কিন্তু দুধের মধ্যে দিয়ে নেব। আমি এই চালটা মিনিমাম আমি আধ ঘন্টার বেশি হয়ে গেছে আমি যখন ভিজিয়েছি। অন্য কাজ করতে করতে আমার কাজে কিন্তু বেশ সময় লেগে গেছে, তখন দেখলাম 45 মিনিট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমি ভিজিয়ে রেখেছি। তবে চালটা একটু ভিজিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, আপনারা 30 মিনিট মিনিমাম রাখতেও পারেন। এবারে দিয়ে নিলাম ফুটন্ত দুধের মধ্যে পায়েসের মানে গোবিন্দভোগের চালটা বা পায়েসের চালটা। এবারে কন্টিনিউ আপনারা কিন্তু যদি হাই স্টিমে দেন, অবশ্য কিন্তু কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করতে থাকবেন, না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা দিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো লবণ বা চিনি অ্যাড করব না। এই চিনি আর লবণ অ্যাড করতে হলে আমি একদম লাস্টে অ্যাড করব, কারণ লবণ আর চিনি দেওয়ার ফলে চালটা খুব সহজে সেদ্ধ হওয়ার চান্স থাকে না। আগেকার মা দাদিমাদেরকে বলতে শুনতাম যে নুন দিলে পারে কোনো কিছু সহজে সেদ্ধ হয় না, মানে বিশেষ করে ভাতের বা চাউলের ক্ষেত্রে। সেই কথাটা ভেবেই আমি চালটা বা চালের মধ্যে নুন আর চিনিটা পরে দেব ভাবলাম। এখন ভালো করে কিন্তু নাড়তে থাকবো মাঝে মাঝে। আর এই দুধটা যত ফুটবে তত মানে ভালো তাড়াতাড়ি মানে চালটা সেদ্ধ হতে থাকবে। দেখতে পাচ্ছেন ফুটতে ফুটতে কিন্তু এই পর্যায়ে চলে এসেছে, প্রায় অনেকটাই 50% হয়ে গেছে। যদি এর মধ্যে মনে করেন যে দুধটা অনেকটা বসে যাওয়ার কারণে চালটা অনেকটা শক্ত আছে, তার মধ্যে কিন্তু মিডিলে পানি অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি বারে বারে এটাকে আপনাদেরকে সাজেস্ট করব, যখন আপনাদের দেখবেন 50 বা 60% চালটা হয়ে এসছে, মাঝে মাঝে আমরা যে ডাল খাই, সেই ডাল ঘুটি, এটা তোমরা কি বলে জানো, আমরা বলি ডাল ঘুটনি। তো ডাল ঘুটনি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে বারে বারে নেবেন, যাতে করে চালটা খুব সহজে মিহি হয়ে যায় বা পায়েসের মতো একদম গুঁড়ো হয়ে যায়। যদিও গোবিন্দভোগ ছোটো ছোটো, তারপরে যত গুঁড়ো হয়ে যাবে বা ছোটো ছোটো সাইজের হয়ে যাবে, তত কিন্তু অনেকটা মাখনের মতো লাগবে বা সফট লাগবে। আমি দেখলাম চালটা এখানে কিন্তু বেশ হতে বাকি আছে, আর দুধটা বেশ মরে আসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি পানি। আর একটু আপনারা চাইলে পানি দিতে পারেন। বারে বারে আমি কিন্তু ডালঘুটির দিকে আমি বারবার নাড়তে থাকবো, তার ফলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে, সহজে পায়েসটা কিন্তু ঘেঁটে যাবে বা পায়েসের মতো সফট হয়ে যাবে। তারপর দিয়ে নিলাম কিচমিচটা পায়েসের মধ্যে দিলে পরে অসাধারণ স্বাদ লাগে। তো এটা
স্কিপ করার মানে কোনো প্রশ্নই আসে না। আমি অনেক ক্ষেত্রে পায়েসের মধ্যে কাজু বাদামটা দিতে চাই না, কারণ কাজু বাদামের স্বাদটা একদম পেনে টাইপের হয়ে যায়। এমনি তো কাজু বাদামের স্বাদ একটু পেনসে টাইপের, তারপর রান্না করার পরও সেটা কিন্তু আলাদা হয়ে যায়, যেটা আমার বাড়িতে কেউ পছন্দ করে না, বেছে বেছে ফেলে দেয়। তারপরও মনে হলো যে আমি একটু দিই, যেহেতু ভিডিও বানাচ্ছি আপনাদের সাথে, তো আপনারা দেখে হয়তো ইমপ্রেস হবেন। যদি আপনাদের ভালো লাগে, আমাদের যদি না ভালো লাগে আপনাদেরও তো ভালো লাগতে পারে, সেই হিসাবে দুটো অপশানে রাখলাম, কাজু বাদাম আর কিশমিশ। হ্যাঁ, এবারে চলুন, আমার কিন্তু এখানে পায়েসের চালটা খুব মিহিভাবে মিশে গেছে, পুরো পায়েসের মতোই নরম হয়ে গেছে। এবারে চিনি দেওয়ার পালা। হ্যাঁ, আমি চিনিটা 2 বাউল নিয়েছি। তবে আপনারা যেরকম চাইবেন, যেরকম স্বাদ মানে মিষ্টি খেতে চাইবেন, পায়েস অবশ্যই মিষ্টিটা একটু বেশি ভালো লাগে, স্বাদ লাগে। আপনাদের পরিমাণ মতো বা আপনাদের শরীর বুঝে সেরকম মিষ্টিটা দেবেন, ঠিক আছে। এখনও অনেকেই আসে মিষ্টি খেতে পারেন না বা পেনে খেতে হয়, শরীর অনুযায়ী দেবেন। তবে আমি এখানে পায়েসটা বেশি করেই মিষ্টিটা দিলাম, পায়েসে মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমি লবণ দেখতে পেলেন, আমি একটু লবণ দিলাম, কারণ লবণ না দিলে পরে মিষ্টি বোঝাই যায় না। অল্প পরিমাণে, খুব না বেশি হয়ে যায় আর খুব কম না হয়ে যায়, একদম আন্দাজ মতো করেই আপনারা কিন্তু দেবেন। দেখুন, এখানে আমি বারবার নাড়তে থাকছি, কারণ যখন আপনারা চিনিটা দেবেন পায়েসের মধ্যে, তখন একটা চিনি থেকে যে গলে যাওয়ার পর যে একটা পানি জাতীয় ভাব হয়ে যায়, তখন দেখতে পাচ্ছি আপনাদের পায়েসে যেরকম একটু গাঢ় দেখিয়েছিলাম, তার থেকে কিন্তু আরও একটু নরম টাইপের হয়ে গেছে। এই পানি ভাবটা আমাকে কিন্তু মারতে হবে। তখন আরও কিছুটা সময় ধরে কিন্তু আমি ওভেনে মানে বসিয়ে রেখেছিলাম, যার ফলে পানিটা মরে যায়, একটু গাঢ় টাইপের হয়ে যায়। পায়েস খুব নরম খেতে ভালো লাগে না, আবার খুব গাঢ় খেতেও ভালো লাগে না। তবে কি বলুন তো, এখানে অনেক ক্ষেত্রে কি হয়, ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েসটা কিন্তু বসে যায়, জাম হয়ে যায়, তখনও কিন্তু একটা টেস্ট লাগে। তবে একদম বসে গেলে সেখানেও আমার খারাপ লাগে। তো সেই হিসাবেই, সেই আন্দাজ করেই কিন্তু আপনারা সেরকম নরম টাইপের রাখবেন। ঠান্ডা হয়ে গেলে যাতে খুব বসে না যায়, আর ঠান্ডা হয়ে গেলে যেই পরিমাণে আপনাদের পছন্দের, যেরকম খেতে পছন্দ করেন সেই রকম রাখবেন। দেখতে পাচ্ছেন আমি বারে বারে কিন্তু ডালঘুটিতে ঘাঁটছি। ডালঘুটিতে ঘাঁটার পরে পায়েসটা একদম সফট নরম হয়ে যাবে, আর খেতেও অনেকটা টেস্টি লাগবে। গালে যে একটা ঘিচঘিচে লাগে, মানে জিভের মধ্যে, সেটা লাগবে না। যত সফট, যত নরম হবে পায়েস খেতে ততটাই সুস্বাদু হবে। যাই হোক, আপনাদের সাথে এই ছিল আমার পায়েস রান্নার রেসিপি। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর তবে হ্যাঁ, এই পায়েসের মধ্যে আপনারা অবশ্যই ঘি লাস্টে অ্যাড করবেন। ঘিতে যে স্মেলটা বার হয়, তার ফলে পায়েসটা খেতে আরও দুর্দান্ত হয়ে যায়, আরও বেশি সুস্বাদু হয়ে যায়। তো এখানে অবশ্যই আপনারা ঘি অ্যাড করবেন। আমি পায়েসের মধ্যে কিন্তু দাঁড়িয়ে এটা আমি স্টিমে রেখেছি, দেখতে পাচ্ছেন। আমি বারবার নাড়াচাড়া করছি এই কারণে, এই পায়েসটা বারবার আপনারা নাড়াচাড়া করবেন। আমি এই কারণেই নাড়াচাড়া হয়তো বারবার করছি, কারণ যেহেতু অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গেছে, আর এই গাঢ়র কারণে নিচে ধরে যাওয়ার চান্সটা খুবই থাকে। তাই আপনারা একদম একভাবে না নাড়াচাড়া স্টিমে রাখবেন না, মাঝে মাঝে অবশ্যই কিন্তু নাড়তে থাকবেন, নিচে নালে ধরে যাবার বা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। আর এই যে দেখতে পেলেন আমি অনেকটা পরিমাণে ঘি দিলাম। তবে পায়েসের মধ্যে ঘিয়ের যে স্মেলটা বাড়ায়, এতটা ভালো লাগে কি বলবো। চলুন, আপনাদের সাথে আজকে এই পায়েসের রেসিপি রান্না শেয়ার করলাম। আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানানোর অনেক উৎসাহ জানায়। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।